এসএসএফ এর বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। জুলাই থেকেই বকেয়া সহ বর্ধিত বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর, আরও 60 দিনের যুদ্ধবিরতি। বিশ্বকাপের উন্মাদনা ছাপিয়ে ম্যানহাটানে নিক্সদের এনবিএ জয়ের মহোৎসব, হিরোদের হাতে কি টু দ্য সিটি বা শহরের চাবি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। নিউ ইয়র্ক স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর যুদ্ধবিরতি আরও 60 দিন বাড়াতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ধীরে ধীরে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারেও একমত হয়েছে দুই দেশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের চূড়ান্ত পাঠে দুই দেশের প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন এবং এটি ইতিমধ্যেই কার্যকর হয়েছে। তিনি বলেন, এখন চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের সময়। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। পরে হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করে। ফলে নির্ধারিত সময় অনুযায়ী সুইজারল্যান্ডের জেনেভায় সম্ভাব্য স্বাক্ষর অনুষ্ঠান আর হচ্ছে না। সমঝোতা অনুযায়ী চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো হয়েছে। এ সময় ধীরে ধীরে হরমুজ প্রণালী খুলে দেবে ইরান এবং ইরানি বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে এবং কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ও বিবেচনা করবে ওয়াশিংটন। তবে ইরান স্পষ্ট জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো আলোচনার বিষয় নয়। ইসমাইল ভাগাই বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো পক্ষের সঙ্গে আলোচনা হবে না। একই সঙ্গে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে পাঠানোর সম্ভাবনাও নাকচ করেছে তেহরান। হরমুজ প্রণালী পরিচালনায় ওমানের সঙ্গে নতুন ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার কথাও জানিয়েছে ইরান। দেশটি বলছে, প্রণালীতে দেওয়া বিভিন্ন সেবার জন্য ফি আদায় করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই সমঝোতা নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। রিপাবলিকান দলের কিছু নেতাও মনে করছেন, ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়তা দেখানো হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এটি কোনো চূড়ান্ত চুক্তি নয়, বরং এটি পূর্ণাঙ্গ সমঝোতার পথে অগ্রসর হওয়ার বৃদ্ধি। আগামী 60 দিনের আলোচনার মধ্যেই একটি স্থায়ী চুক্তির কাঠামো দাঁড় করানোর লক্ষ্য রয়েছে দুই পক্ষের। দুই দেশের ভাষ্য ভিন্ন হলেও আপাতত সংঘাতের বদলে আলোচনার পথেই হাঁটছে তেহরান ও ওয়াশিংটন। তবে 60 দিনের সময়সীমা শেষে সমঝোতা কতটা স্থায়ী হয় সেটাই এখন দেখার বিষয়। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। গত 2 বছরের মধ্যে রাশিয়ার রাজধানী মস্কোর উপর সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলা বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়া 7টি ক্ষেপণাস্ত্র এবং 239টি ড্রোন ছুড়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ঝাঁকে ঝাঁকে ড্রোনে ছেয়ে যায় মস্কোর আকাশ। নিরাপত্তা সাইরেনের আওয়াজে জেগে ওঠেন বাসিন্দারা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে সিএনএন বলছে, বৃহস্পতিবার ভোর পর্যন্ত মস্কোগামী অন্তত 194টি ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সাম্প্রতিক মাসগুলোর তুলনায় এটি অনেক বড় হামলা বলে দাবি করা হচ্ছে। হামলার অন্যতম লক্ষ্য ছিল মস্কোর কপতনিয়া এলাকায় তেল শোধনাগার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেখানে ঘন কালো ধোঁয়া এবং বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। এছাড়া রাজধানীর একটি আবাসিক ভবন, একটি ব্যায়াম কেন্দ্র এবং দক্ষিণ রাশিয়ার কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো ছাড়াও দেশটির বিভিন্ন অঞ্চলে চালানো হামলায় মোট 555টি ড্রোন প্রতিহত করা হয়েছে। ড্রোন হামলার কারণে মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে সামরিকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
এর জবাবে রাশিয়াও ইউক্রেনে পাল্টা হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়া 7টি ক্ষেপণাস্ত্র এবং 239টি ড্রোন ছুড়েছে। এতে একটি ব্যক্তিগত বাড়ি, জ্বালানি অবকাঠামো, একটি হ্যাঙ্গার ও তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মস্কোর উপর হামলাকে রাশিয়ার হামলা জবাবে ন্যায্য প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইউক্রেনের শহর ও জনপদে রুশ হামলার জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। এদিকে ইউরোপের প্রতিরক্ষা মন্ত্রীরা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসকে বৈঠকে মিলিত হয়েছেন। সেখানে উত্তর আটলান্টিক জোটের মহাসচিব মার্ক রুটে বলেন, ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা সহায়তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় থামেনি রক্তপাত। চুক্তির পর থেকে প্রাণ হারিয়েছেন 1000-এর বেশি ফিলিস্তিনি। একই সঙ্গে অবরুদ্ধ উপত্যকা জুড়ে মানবিক সংকট আরও গভীর হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন 1005 জন ফিলিস্তিনি। পরিস্থিতিকে নতুন এক মর্মান্তিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন মেডিকেল এইড ফর প্যালেস্টাইনের গাজা পরিচালক ফিকার সালতুত। চুক্তির ফলে বড় ধরনের যুদ্ধ কিছুটা কমলেও এখনও বাস্তবায়িত হয়নি সমঝোতার দ্বিতীয় ও সবচেয়ে স্পর্শকাতর ধাপ। ওই ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণের কথা রয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। এদিকে যুদ্ধবিরতির পরও গাজায় নিজেদের উপস্থিতি আরও জোরদার করেছে ইসরায়েল। জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে গাজা ভূখণ্ডের 64% এলাকার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে, যা চুক্তির সময় নির্ধারিত সীমার চেয়েও বেশি। গত সপ্তাহে গাজা সিটির পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনী নতুন করে সীমারেখা সম্প্রসারণের ইঙ্গিত দিলে কয়েক ডজন পরিবার এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়। জাতিসংঘ বলছে, নতুন করে বাস্তুচ্যুতির ঝুঁকিতে পড়েছে বহু ফিলিস্তিনি পরিবার। অন্যদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বদরান জানিয়েছেন, এখনই অস্ত্র সমর্পণের কোনো পরিকল্পনা নেই তাদের। অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে বিস্তৃত আলোচনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। যুদ্ধবিরতির ফলে গাজার পুনর্গঠন ও স্বাস্থ্য খাত পুনরুদ্ধারের সুযোগ তৈরি হওয়ার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় সংস্থা OCHA বলছে, গাজার 37টি হাসপাতালের মধ্যে মাত্র 20টি আংশিকভাবে চালু রয়েছে। পুরোপুরি কার্যকর একটি হাসপাতালও নেই। মানবিক সহায়তা প্রবেশ এখন কঠোরভাবে সীমিত। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর অভিযোগ, খাদ্য ও ওষুধের তীব্র সংকটের মধ্যে অবরুদ্ধ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় সহায়তা পৌঁছাতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 73,000 ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকার অধিকাংশ এলাকা, আর বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 19 লাখ মানুষ। যুদ্ধবিরতির পরও সেই দুর্ভোগের শেষ দেখা যাচ্ছে না। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। সারা বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপের মহোৎসবে মুদ, ঠিক তখনই আটলান্টিকের ওপারে নিউ ইয়র্ক মেতে উঠল সম্পূর্ণ ভিন্ন এক ঐতিহাসিক উন্মাদনায়। দীর্ঘ 53 বছরের খরা কাটিয়ে বাস্কেটবলের রাজত্ব পুনরুদ্ধার করেছে নিউ ইয়র্ক নিক্স। ঘরের ছেলেদের এই অবিস্মরণীয় NBA চ্যাম্পিয়নশিপ জয় উদযাপনে মেগাসিটি নিউ ইয়র্কে দেওয়া হলো এক অভূতপূর্ব রাজকীয় সম্মাননা। স্থানীয় সময় বৃহস্পতিবার পুরো বিগ অ্যাপল রূপ নিয়েছিল লাখো মানুষের এক নীল আর কমলার মহাসমুদ্রে। নিজের তোলা ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। ম্যানহাটনের ঐতিহাসিক ক্যানিয়ন অফ হিরোসে যখন ট্রফি হাতে হুডখোলা বাসে হাজির হলেন নিক্স তারকারা, তখন চারপাশ পরিণত হয় এক বাঁধভাঙা জনস্রোতে। চিরচেনা নিউ ইয়র্কের আকাশ ঢাকা পড়ে লাখ লাখ পাউন্ডের ঐতিহ্যবাহী টিকার টেপ আর কনফিত্তির চাদরে। বহুতল ভবনগুলোর জানালা থেকে ভক্তদের ছেটানো কাগজের বৃষ্টি আর গগনবিদারী উল্লাসে মুখরিত হয়ে ওঠে ব্রডওয়ে।
53 বছর পর মেডিসন স্কোয়ার গার্ডেনের রাজাদের বরণ করে নিতে পুরো ম্যানহাটন যেন থমকে গিয়েছিল এক জাদুকরী মুহূর্তে। বিজয় প্যারেডটি যখন সিটির মূল রাস্তাগুলো প্রদক্ষিণ করছিল, তখন বাঁধভাঙা আবেগে ফেটে পড়েন সব বয়সী সমর্থকেরা। নিউ ইয়র্কের হিরোদের এক নজর দেখার জন্য কেউ উঠে পড়েন গাছে, কেউ বা ঘরের চালে। হুডখোলা বাসে আইসি ভঙ্গিতে রাস্তার দুই ধারে দাঁড়ানো লাখো ভক্তের সঙ্গে ফাইনাল জয়ের আনন্দ উদযাপন করেন জশ হার্ট। পাশে বসেই ক্যামকর্ডার হাতে ভক্তদের উল্লাস ক্যামেরাবন্দি করছিলেন মিকাল ব্রিজেস। এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে প্যারেডে যোগ দিয়েছিলেন স্পাইক লি, টিমোথি শালামে, বেন স্টিলারের মতো বিশ্বখ্যাত সব সেলিব্রিটি এবং নিক্স কিংবদন্তি প্যাট্রিক ইউইং। What's going on, everybody? You already know we out here in Big Brooklyn right now, celebrating the New York Knicks, killing it in 5. I know y'all didn't have any doubt, right? I mean, did you really have doubt? The Knicks was going to take this win, and we took it. You hear me? I'm going to try to do this without any profanity. But it's actually like it's big New York out here. We're showing love. We're making sure that the people that are broadcasting this better be showing love. And other than that, we love y'all. We appreciate y'all. Thank you for broadcasting and showing that New York is real. We alive, and we love y'all. Electrified. Knicks in 5. Listen, today's celebration is epic. Knicks in 5, you heard? Knicks in 5. Let's go. নিউ ইয়র্ক পুলিশ জানায় সকাল 7:30টার আগেই ভিউইং জোনগুলো পূর্ণ হয়ে যাওয়ায় নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছিল রেকর্ড 10,000 পুলিশ কর্মকর্তা। ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মধ্যেও বাস্কেটবলের এই মহোৎসব প্রমাণ করল নিউ ইয়র্কের আনন্দ লুকিয়ে আছে এই নিক্সেই। It's 53 years in the making. The New York Knicks are finally NBA champions. This was well worth the wait. That's what this whole thing is about. Tell them about it. Come on, tell them about it. New York, New York! Let's go! Let's go! Boys, let's go! Let's go! They say this is a big rich town. I just come from the poorest part. Yes. Knicks are the champions, you heard? Knicks in 5. Shout out to India. Yo, let's go Knicks. Knicks in 5, they did it. Jalen Brunson, Karl Anthony Towns, the whole game. India gonna be. Boy, this shit India be sold out, bro. What are you talking about? Carmelo should have been with us. Let's go Knicks. We do it for him, bro. We do it for Jeremy Lin. Yeah. We do it for everyone, bro. What we talking about? Go Knicks. Knicks in fucking 5, man. What we talking about, man? This shit inspiration, man. Anytime you down, shit not going your way, bro. You know you can fucking come back, man. 70 after week, all you need to win is 4. What we talking about? Hey, you can see the shirt, bro. I'm at Wemby soon. I already seen the vision, so I caught this like a couple months ago. You see what's going on, man. We damn near swept everyone in the playoffs, bro. প্যারেড শেষে সিটি হলের বিশেষ অনুষ্ঠানে খেলোয়াড় ও ম্যানেজমেন্টের হাতে তুলে দেওয়া হয় কি টু দ্য সিটি বা শহরের চাবি। টিম প্রেসিডেন্ট লিওন রোজ ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পর মঞ্চে আসেন NBA ফাইনালস MVP জ্যালেন ব্রানসন। গ্যালারির MVP স্লোগানের মাঝে ডায়াস কাঁপিয়ে ব্রানসন বলেন, নিউ ইয়র্ক, আমরা সত্যিই এটা করে দেখিয়েছি। দীর্ঘ 53 বছর পরের এই একটি দিন নিউ ইয়র্কবাসী বুক ফুলিয়ে গেয়ে উঠল তাদের নিজেদের নায়কদের জয়গান। আর এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটল নিউ ইয়র্কের ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা এক গৌরবময় অধ্যায়ের। বিশ্বজুড়ে যখন ফুটবল বিশ্বকাপের তুমুল উন্মাদনা, ঠিক তখন নিউ ইয়র্কের আকাশ বাতাস জুড়ে শুধুই নিউ ইয়র্ক নিক্সের স্লোগানে মুখরিত। এই একটি মাত্র শিরোপার জন্য বিগ অ্যাপল কতটা বিরক্ত ছিল। New York, New York, New York! Let's go! They say this is a... এবার একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। ইশতেহারে থাকা 180 দিনের পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে সরকার, জানালেন সেতুমন্ত্রী। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আরও একবার আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর দীর্ঘ পথ চলার সাফল্যের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বর্তমানে আর্থসামাজিক অবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে নিরাপত্তা ব্যবস্থায় বহুমুখী চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই পরিবর্তিত বাস্তবতায় SSF-কে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
একটি বিশেষায়িত বাহিনী হিসেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর সাহস, দক্ষতা ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিগত বছরগুলোতে এসএসএফ এর দায়িত্বশীলতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন, পাশাপাশি খালেদা জিয়ার জীবনের শেষ দিনগুলোতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এসএসএফ এর আন্তরিক ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার কৌশল ও জনগণের সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, একটি অত্যাধুনিক বাহিনী হিসেবে এসএসএফকে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তিনি আরও জানান, জনগণের দুর্ভোগ লাঘব করতে তিনি নিজের গাড়িবহরের আকার সীমিত করেছেন। জনসভা বা রাষ্ট্রীয় কর্মসূচিতে জননিরাপত্তা ও নাগরিক স্বাচ্ছন্দ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখা এসএসএফ এর কর্মদক্ষতারই একটি প্রতিফলন হিসেবে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের উদ্বোধন ও এর মহড়া প্রত্যক্ষ করেন। জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনীর দক্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত এই বিশেষায়িত বাহিনীকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখবে। বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যেন কোনোভাবেই দুর্ব্যবহার না হয় সেদিকে যেন প্রতিটি সদস্য সতর্ক থাকেন। গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের মাধ্যমেই এসএসএফ তাদের পেশাদারিত্বের প্রমাণ দিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তারেক রহমান। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। বাংলাদেশ ও চীনের মধ্যকার বহুমাত্রিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে সোমবার রাতে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 দিনের সফরে চীনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সিপিসির চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও জলবায়ু বিষয়ক একটি সম্মেলনেও অংশ নেবেন তিনি। পরদিন হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে চীনের বিনিয়োগকারীদের জন্য আয়োজন করা হয়েছে ইনভেস্টমেন্ট সামিটের। এরপরেই চীনের বহুজাতিক প্রতিষ্ঠান চেরি, হান্ডা, চায়না টেক্সের সাথে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিনে ঐতিহাসিক গ্রেট হলে যাবেন তারেক রহমান। চীনের প্রধান নেতাদের সাথে সেখানেই বৈঠক হওয়ার কথা রয়েছে। পরদিন দেখা হবে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। সব আনুষ্ঠানিকতা শেষে জুলাই মাস থেকে নতুন পে স্কেলের কার্যকারিতা শুরু হবে বলে জানা গেছে। সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে আসছে নতুন বেতন কাঠামো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে নতুন পে স্কেলের রূপরেখা, যেখানে মূল বেতন বৃদ্ধি ছাড়াও বিভিন্ন ভাতা ও পেনশনে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। জানা গেছে, নতুন প্রস্তাবনা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতন 50% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। প্রথম গ্রেডের বর্তমান 78,000 টাকা মূল বেতন বেড়ে 1,17,000 টাকা হতে পারে। একই হারে দ্বিতীয় থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের বেতন পুনর্নির্ধারণ করা হবে। এছাড়া নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য 100% পর্যন্ত বেতন বৃদ্ধির বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতাতেও বড় ধরনের সুখবর আসছে। বৈশাখী ভাতা বর্তমানের 20% থেকে বাড়িয়ে 50% করার সুপারিশ করা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। সন্তানদের শিক্ষা ভাতা 1500 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করার পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রস্তাবনা অনুযায়ী যাদের পেনশন মাসিক 20,000 থেকে 40,000 টাকার মধ্যে, তাদের পেনশন 75% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। 4 থেকে 6 মাসের মধ্যে বাস স্টেশনগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন BSRF এর সংলাপে মন্ত্রী এ কথা জানান। মেট্রো রেল স্টেশনে পোস্টার, ব্যানার বা বিজ্ঞাপন লাগানোর বিষয়ে জনসচেতনতার উপর গুরুত্ব দেন সড়ক ও সেতু মন্ত্রী। এই সময় রেল সংকট কাটাতে আগামী জুলাই-আগস্টের মধ্যে 150টি রেলের বগি কেনার পরিকল্পনার কথা জানান তিনি। সংলাপে পদ্মা সেতুর পিলারের পাশে মাটি সরানোর বিষয় নিয়ে গণমাধ্যমের যথাযথ ভূমিকা প্রত্যাশা করেন মন্ত্রী। বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী 180 দিনের যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে, সরকার তা বাস্তবায়নের পথে। রাজধানী সড়কগুলোতে চিহ্নিত সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মন্ত্রী। জানিয়ে আরো বলেন, বাস, মেট্রো মিলিয়ে সরকার একটি মাল্টি যোগাযোগ সিস্টেম চালু করতে চায়। আরো একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে থাকছে।
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবারে খেলার খবর। চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির জাদুকরী হ্যাট্রিকে যখন বুঁদ পুরো ফুটবল বিশ্ব, তখন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়কের প্রশংসায় মেতেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দি সিলভা। চিরবৈরী প্রতিবেশীর সেরা তারকাকে নিয়ে কিছুটা রসবোধের আশ্রয় নিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। জেনেভায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লুলা রসিকতা করে বলেন, মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানো যায় কিনা। গ্রুপ সিতে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসির খেলা নিয়ে নিজের মুগ্ধতা লুকাতে পারেননি ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। তবে আলজেরিয়াকে 3-0 গোলে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনার এমন রাজকীয় শুরুর দিন নিজের দেশ ব্রাজিলের পারফরমেন্স নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। ব্রাজিলের এই হোঁচট খাওয়া নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে লুলা বেশ চতুরতার সাথে বলেন, স্পেনও তো কেপ ভার্দের সাথে ড্র করেছে, ওটা আরো খারাপ ছিল। 2026 বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিশ্ব ক্রীড়া উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বেঙ্গল ক্লাব। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। 17 জুন বুধবার দুপুর 2টায় আটলান্টিক সিটির 3301 ফেয়ারমান্ট এভিনিউর বোর্ড হাউস সংলগ্ন খেলার মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিটির পুলিশ প্রধান জেমস সার্কোজ, সিটির জননিরাপত্তা পরিচালক সিন রিগিং, লোকাল 54 সভাপতি ডোনাল্ড ক্যাপ্রিও, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, সাবেক কাউন্সিলম্যান আঞ্জুম জিয়া প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। Hi, I'm excited to be out here today to watch this soccer game, football game with the Bengal Club set up to commemorate the FIFA. Get us all excited about the World Cup, to bring the whole community together, to get us out here on Atlantic City Field, the Atlantic City community. The games are great, and it's just outstanding being out here. It's a beautiful day in Atlantic City, and I'm having a blast with the club. আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এবং ক্রীড়া প্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। একদিনের এই টুর্নামেন্টে স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশ্বকাপের উন্মাদনা প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বেঙ্গল ক্লাবের এই উদ্যোগ প্রবাসীদের মধ্যে অনেক সাড়া পেয়েছি। ভবিষ্যতে আমরা এর থেকে ভালো অনুষ্ঠান আর আয়োজন করব। বিশ্বকাপ টুর্নামেন্ট উপলক্ষে আমরা বেঙ্গল ক্লাব মিনি আকারে মিডবারে আমরা টুর্নামেন্ট ছেড়েছি। আমরা ভবিষ্যতে আরো বড় আকারে আসবো, দোয়া রাখবেন, আমরা সাকসেসফুল। ফুটবল টুর্নামেন্টে দর্শকদের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। ফুটবল টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনালে সুরমা বয়েজ এফসি দল বেঙ্গল টাইগার্স দলকে ট্রাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অন্তু চৌধুরী। পুলিশ প্রধান জেমস সার্কোজ বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। অন্যান্যদের পুরস্কৃত করেন বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা। Good evening, everyone. My name is Jim Sarkis. I'm the chief of the Atlantic City Police Department. I just wanted to take a moment to thank the Bengal Club for bringing this tournament here to Atlantic City. Over here at Pete Polito Field, it's great to see so many people from the community together, having this tournament amongst each other, exercising, promoting physical fitness, and of course celebrating the FIFA World Cup right here in New Jersey. Former Councilman Muhammad Anjum Zia, 5th Ward. Thank you, Bengal Club, arranging this beautiful tournament. Thank you. Hi, I would like to congratulate the Bengal Club for organizing this amazing tournament and bringing the community all together in celebration. Congratulations for all your wonderful hard work. ফুটবল টুর্নামেন্ট সফল করায় বেঙ্গল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী তান্নু, সাধারণ সম্পাদক কাজল বারোই, ক্রীড়া সম্পাদক মামুন ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক বাদল বাড়ি সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহির আলভীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জাহের আলভী, যার প্রকৃত নাম নিয়ামত উল্লাহ ভুইয়া। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে বাদী পক্ষ জামিনের বিরোধিতা করে। অন্যদিকে জাহের আলবির পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভুইয়া সহ একাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। জামিন আবেদনে আসামি পক্ষ দাবি করে, ঘটনাটির সঙ্গে জাহের আলবির কোনো সম্পৃক্ততা নেই। প্রেমের বিয়েকে কেন্দ্র করে ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসার কারণে তাকে হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। এছাড়া মামলার এজাহারেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই বলেও দাবি করা হয়। আদালতে আরও জানানো হয়, স্ত্রীর মৃত্যুর সময় জাহের আলবি নাটকের শুটিং এর কাজে নেপালে অবস্থান করছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি ক্রমিক অ্যাজমা ব্রঙ্কাইটিসে ভুগছেন এবং সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসাও নিতে হয়েছে। বর্তমান অবস্থায় কারাগারে থাকলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে বলেও দাবি করে আসামি পক্ষ। মামলার নথি অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের ডিওএসএস এর বাসা থেকে জাহের আলবির স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। সেই অভিযোগেই জাহের আলবি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়। 2010 সালে জাহের আলবি ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে। একই মামলায় গত 4 জুন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাহের আলবির মা নাসরিন সুলতানা শিউলি। এখন আলোচিত এই মামলায় অভিনেতার জামিন না মেলায় তাকে থাকতে হচ্ছে কারাগারেই। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এসএসএফ এর বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। জুলাই থেকেই বকেয়া সহ বর্ধিত বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর, আরও 60 দিনের যুদ্ধবিরতি। বিশ্বকাপের উন্মাদনা ছাপিয়ে ম্যানহাটানে নিক্সদের এনবিএ জয়ের মহোৎসব, হিরোদের হাতে কি টু দ্য সিটি বা শহরের চাবি। প্রিয় দর্শক, এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএ সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।